15 বছর এক ধরনের রাজনৈতিক শূন্যতা, একটা রিজিম এখানে দুঃশাসন চালিয়েছে, একটা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি করেছে। সেই ভ্যাকুয়াম রেখে তো আসলে আগানো সম্ভব না। চূড়ান্ত সমাধান প্রত্যাশা করা অনেকটা অলীক হবে। সেই শূন্যতা কি করে পূরণ করব আমরা? তরুণরা গণ অভ্যুত্থানের মাঠ থেকে যে রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে, সেটা কিন্তু শূন্যতা পূরণের একটা প্রথম ধাপ। কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে, এবং সুযোগটা তরুণরা গ্রহণ করেছে। কিন্তু প্রবলেমটা হলো অন্য জায়গায়। প্রবলেমটা হলো যে তরুণরা এই সুযোগটা গ্রহণ করেছে এবং তরুণরা এই শূন্যতা পূরণ করতে চায়, তাদের মনে মগজে যে রাজনীতি দেখেছে তারা গত 15 বছর কিংবা তারও পূর্বে, যদি আপনি দেখেন যে সময়টা তাদের জীবদ্দশায় তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দেখেছে, সেটার মধ্যে আসলে শিক্ষণীয় তেমন কিছু ছিল না। তো তারা যেটা তত্ত্বে দেখেছে, মানে ওই প্রজন্মের কাছে রাজনীতি বলতে ভায়োলেন্স, রাজনীতি বলতে গুলি করা, রাজনীতি বলতে হত্যা বা গুম, এটাই রাজনীতি তাদের মননে বা চিন্তায়। তাদের এই রাজনীতির পাশাপাশি এই প্রজন্মের কাছে রাজনীতির একটা প্রতিশব্দ হলো প্রতিরোধ, রেজিস্ট্যান্স। হ্যাঁ, কারণ তারা কিন্তু কখনোই আপনার বিজয়ী শক্তি হিসেবে যেমন একজন রাষ্ট্রনায়ক দেখে নাই, একটা রাজনৈতিক দল দেখে নাই যারা নির্বাচনে বিজয়ী হয়েছে এবং জনকল্যাণে কাজ করছে, এরকম দেখে নাই। তারা দেখেছে কি সমগ্র আপনার যে রাষ্ট্রযন্ত্রের বাইরের যে শক্তিগুলো আছে, সামাজিক শক্তি বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, সিভিল সোসাইটি বলেন, তারা শুধুমাত্র আপনার এই গুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, আপনার এই যে অবৈধ না, একটা ছিল গায়েবী মামলার বিরুদ্ধে, হ্যাঁ, আপনার রাজনৈতিক দলগুলোকে দমন পীড়নের বিরুদ্ধে তারা শুধু প্রতিরোধই দেখেছে। হ্যাঁ, যে রাজনীতি হলো একদল মারবে, আরেকদল প্রতিরোধ করবে, পালিয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন প্রতিবাদ করেছে, প্রতিরোধ করতে তো পারেনি। বলবো আমি, প্রতিরোধ কি পেরেছে? প্রতিরোধ তো পেরেছি, প্রতিরোধের মধ্যেই তো ছিল। প্রতিরোধ ছিল বলেই তো আয়নাঘরে জন্ম হয়েছে। প্রতিরোধ ছিল বলেই এবং প্রতিবাদ, এই দুটি, কিন্তু প্রতিরোধ তো করতে পারিনি। না, আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো একটা দীর্ঘ সময় প্রতিরোধের মধ্যেই ছিল এবং এই প্রতিরোধ হয়তোবা শেষ মুহূর্তে সফল হয়েছে। প্রতিবাদ তো ঠিক আছে, প্রতিবাদ তো যেমন রাজনৈতিক দলের কাজ তো আসলে প্রতিবাদ করা না। রাজনৈতিক দল মানে সম্পূর্ণভাবে তাকে সমাজ থেকে লেজিটিমেসি দেওয়া হয়েছে যে আপনার প্রতিরোধ করবেন, তার পেছনে জনগণ এসে দাঁড়াবে। প্রতিবাদকারী হলো জনতা, সাধারণ জনগণ। ব্যাংকে চাকরি করে তার মধ্যে প্রতিবাদের, কিন্তু রাজনৈতিক শক্তিগুলো কি প্রতিরোধ করতে পেরেছে? অভ্যুত্থানের এই 36 দিনকে যদি একটু আলাদা করি, তাহলে 15 বছরে কি কোনো প্রতিরোধ পেরেছে? বারবার প্রতিরোধ করেছে, চেষ্টা করেছে, সফল হয় নাই। প্রতিরোধ করেছে এবং প্রতিরোধকে দমিয়ে রাখা হয়েছে। আরেকটা যদি বিষয়, প্রতিরোধের একটা বড় এক্সাম্পল হলো বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল যারা একই সাথে এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে, বিএনপি এবং জামাত ইসলামী। তারা কিন্তু 15 বছরে তাদের মধ্যে ভাঙন ধরাতে পারে নাই। আবার যখন দেখেছেন আপনি যে ফ্যাসিস্ট এখান থেকে বিদায় হলো, তখন তারা কিন্তু একেবারে আপনার ফিনিক্সের মতোই নতুন করে পুনর্জন্ম লাভ করেছে, আরও বড় শক্তি নিয়ে। তো এটার একটা বড় নির্দেশক হলো যে তারা এই গত 15 বছর তারা নীরব প্রতিরোধের মধ্যেই ছিল। যদি বলতো যে প্রতিবাদ, অথবা তারা যদি আরও দুর্বল অবস্থা থাকতো, তারা হারিয়ে যেত। তারা যে হারিয়ে যেতে পারেনি, হারিয়ে যায়নি, এটা তো আমাদের জন্য কত বড় সৌভাগ্য আপনি যদি ভালোভাবে চিন্তা করে দেখেন। যে যদি আপনি দেখেন যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখন নাই, ইভেন জামাতের ইডিওলজিক্যালি হয়তো বা আমাদের অনেকের সাথে ডিফারেন্স আছে, বাট স্টিল তারা যেভাবে রেজিমেন্টেড অবস্থায় আছে, তো এগুলো তো আমাদের অন্তত আপনি ইউ হ্যাভ সাম লিডার্স, আপনি তাদের সাথে কথা বলতে পারেন, নেগোশিয়েট করতে পারেন। এই যে একটা অবস্থা, এটাও কিন্তু প্রতিরোধের আরেকটা রূপ। সো আমি সেটা বলবো যে তরুণরা যেটা দেখেছে, তরুণরা প্রতিরোধ দেখেছে, তরুণরা ইতিবাচক যে রাজনীতি, হ্যাঁ, প্যাটার্নালিস্টিক যে রাজনীতি, যে আমি ভোটে আমাকে নির্বাচিত করেছো, আমি এখন তোমাদের জন্য আমার জীবন বিলিয়ে দিব, কি করতে হবে দিব, এইটা কিন্তু দেখে না। এটা গত 15 বছর 20 বছর যদি আমি একটা টাইম স্পেন দেখি আর কি, এখন তরুণদের যে রাজনৈতিক শূন্যতা পূরণ করবে, আমার মনে হয় তারা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা মাঠে নেমে গিয়েছে। আজকেও আপনি দেখেন যে গতকালকে আমাদের একজন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় সংগঠককে মাথায় গুলি করা হয়েছে, একইভাবে যেভাবে আপনার হাদিকে হত্যা করা হয়েছে সেভাবে ধরুন। তার ইভেন গত কয়েকদিন পূর্বে মিরপুরে আমাদের 6 জন সংগঠককে কুপিয়ে রাতের 2টার সময় তাদেরকে আপনার হসপিটালে পাঠানো হয়েছে। এই যে আপনার ধরেন মানে প্রতিরোধের যে ধারাটাই কিন্তু তরুণরা জারি রাখছে। আপনি যদি বলেন তরুণরা তারপরে কিভাবে রাজপথে আছে, তাদের সহযোদ্ধাকে শহীদ করা হয়েছে, তার অন্যান্য সহযোদ্ধাদের প্রতিদিন হয়তো কোথাও কুপিয়ে মারার চেষ্টা হচ্ছে, কোথাও মাথায় গুলি করা হচ্ছে, কোথাও তাদেরকে আপনার সংগঠন করতে দিচ্ছে না, বিভিন্নভাবে তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তারা আমি প্রতিরোধের ভাষাটা রপ্ত করেছি, এটা আমি বলবো। দ্বিতীয়ত হলো যে শূন্যতার যে জায়গাটা, শূন্যতার জায়গা আসলে সবসময় একই রূপে পূরণ করা সম্ভব হয় না।
আমরা যেটা মনে করি যে একটা রাজনৈতিক দল এখানে ছিল, নতুন রাজনৈতিক দল আসছে, হ্যাঁ খুব ইজিলি ধরেন এর শূন্যতা পূরণ হয়েছে, ব্যাপারটা তো এরকম না। আসলে একটা দল ছিল মানে এখানে অনেকগুলো চেয়ার ছিল, এখানে মাটি ছিল, জমিন ছিল, এই জমিন থেকে তাদেরকে উপরে ফেলে দিয়েছেন আপনি, আপনার রেজিস্ট্যান্সের একটা চূড়ান্ত ফলে তারা এখান থেকে উৎখাত হয়েছে। আপনি এখন সেই জায়গাটা যখন পূরণ করতে আসছেন, মাটি তো প্রতিবাদ করছে, চারপাশে সবাই কিন্তু আবার নতুন করে আসছে, এই জায়গাটা আপনার ছিনিয়ে নিবে। এখন আপনি তো আসলে চতুর্মুখী শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। এখন বিএনপিকে কিন্তু এটার বিরুদ্ধে লড়তে হবে না, কারণ বিএনপির নেতৃত্ব, বিএনপির যে আপনার রাজনৈতিক সংগঠন, এটা স্বীকৃত, আগে থেকে স্বীকৃত। হ্যাঁ, বিএনপিকে স্বীকৃত বলেই সবসময় চাপিয়ে রাখা হয়েছে, কারণ তাদের কাছ থেকে সবসময় ভয় এসেছে। তরুণদের কাছ থেকে কখনো ভয় পেয়েছে ওইভাবে? হোলিস্টিক্যালি ভয় পায় না, ভেবেছে তরুণদেরকে যেভাবে আপনার ডিবি অফিসে নিয়ে প্রলোভন দেওয়া হয়েছে, তোমাদেরকে হার্ভার্ডে পাঠানো, অক্সফোর্ডে পাঠানো, কি লাগবে, হ্যাঁ স্টিল ছেড়ে দাও। কিন্তু রাজনৈতিক দলের নেতা কি এটা বলা যায়? বলা যায় না। কারণ রাজনৈতিক দলের নেতা সে জানে যে আসলে কোন জায়গায় হিট করতে হবে, কোন জায়গাটা অধিকারের জায়গা, সে জানে ধন সম্পদ সব কিছু আসলে আপেক্ষিক। হ্যাঁ, একমাত্র মানুষের যে সমন্বিত রাষ্ট্রের ভিতরে জনরায়ের মাধ্যমে যখন কি লেজিটিমেট ভাবে আপনার সংসদে যেতে পারে অথবা জনগণ পরিচালনার দায়িত্ব নিতে পারে, তখনই ধন সম্পদ কিংবা অন্যান্য যত আপনার নিয়ামক আছে জীবনের, সবগুলো আপনার অর্থবহ হয়। এর বাইরে কিছুই নেই। এটা একমাত্র রাজনীতিবিদরাই আপনার হাড়ে হাড়ে অনুধাবন করে। তো এই জায়গাটা আসলে তরুণদেরকে আপনার যেভাবে এতদিন দেখে আসছেন, সেইভাবে তরুণরা যে নতুন করে সে রাজনীতিবিদদের জায়গাটা দখল করবে, এটা কেন রাজনীতিবিদরা চাইবে? এটা পতিত স্বৈরাচারও চাইবে না, নতুন রাজনীতিবিদরাও হয়তো চাইবে কখন? যখন তারা দেখবে যে প্রতিযোগিতামূলক যদি রাজনীতি থাকে, সে প্রতিযোগিতা আসলে কে অস্ত্র নিয়ে আসছে আর কেউ হয়তো বা ঢিল নিয়ে আসছে অথবা কেউ মুখের ভাষা নিয়ে আসছে, তারা দেখবে আমার জন্য অপেক্ষাকৃত নিরাপদ প্রতিযোগী হয়তো তরুণরা। তো সেক্ষেত্রে আমি তরুণদেরকে প্রমোট করব, তাদেরকে আমি জায়গা ছেড়ে দিব। হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখেন, তারা যদি মনে করে যে না, তরুণদের হাতেও সেই সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, ধরেন তরুণরা আসলে কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারে, তখন তারাও কিন্তু আপনার তরুণদেরকে সামহাও নিরুৎসাহিত করবে, সামহাও বিভিন্নভাবে রেজিস্ট করার চেষ্টা করবে। আমি যে জায়গাটা বলতেছিলাম যে হ্যাঁ, রাজনৈতিক শূন্যতা পূরণের জায়গা তৈরি হয়েছে, অনেকটাই পূরণ হয়ে গিয়েছে বলবো না, হয়ে যাওয়ার পথে। এখন বাকিটা হলো যে আমাদের একটা ডেমোক্রেটিক পথ চলা লাগবে। আমাদের এখন পর্যন্ত যেই গত 1.5 বছর যে সময়টা, এই সময়টা পুরো একটা আপনার ট্রানজিশনাল টাইম, একটা সিস্টেম চলে গিয়েছে আর একটা সিস্টেমের জন্য আমরা অপেক্ষা করছি। এই সময় আসলে আপনি কখনোই কোনো আপনার মানে এটা যাত্রা শুরুর সময় না, আসলে দৃশ্যমান হওয়ার কথাও না। সেইটাই ধরেন আপনার যাত্রা শুরু হতে আমরা কি কিছুটা বদলাতে পেরেছি মানসিকতায়, বা নতুন ধারণার যে রাজনীতি বা রাজনীতির সংস্কৃতিতে যে পরিবর্তন দরকার ছিল, সেটি কি শুরু করতে পেরেছি আমরা? না, প্রথমত আসলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য প্রথমত যেটা দরকার সেটা হলো যে রাষ্ট্র কিসের উপর টিকে থাকে। রাষ্ট্র টিকে থাকে আমলাতন্ত্রের উপর, রাষ্ট্র টিকে থাকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, রাষ্ট্র টিকে থাকে মিলিটারির উপরে। এই বিষয়গুলো কি পরিবর্তন আসছে? এখন পরিবর্তনটা কিন্তু রাজনীতিবিদরা শুরু করবে, ব্যাপারটা এরকম না। পরিবর্তন রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা যাবে, যাওয়ার পর তারা এই প্রতিষ্ঠানগুলোকে সংহত করবে এবং পুনর্গঠন করবে। তারা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক সংস্কৃতির অনুকূলে নিয়ে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় সংস্কার করেছে, অনেকগুলো সংস্কার তারাও করেছে, তাতে কি কিছুটা পরিবর্তনের আভা লাগেনি? না, এখন অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তনের চেষ্টা করেছে, পরিবর্তন করেছে বলা যাবে না, পরিবর্তন করতে পারেনি। কারণ পরিবর্তনটা বোঝা যাবে কখন। কারণ আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকার 5 বছরও থাকে, 10 বছরও থাকে, আপনি পরিবর্তন বুঝবেন না। পরিবর্তন বুঝবেন যখন তারা চলে যাবে, যাওয়ার পর এটা ঠিকভাবে চলছে কিনা। হ্যাঁ, এখন আমি বলবো যে নির্বাচনের পরের যে গণতন্ত্র, নির্বাচনের পরের যে আপনার সরকার এবং বিরোধী দল, এই যে একটা সেটেলমেন্ট, এটার মধ্যে সম্পর্ক দেখতে হবে। তখনকার রাজনীতি কিভাবে যায়, যদি মনে ধরেন আপনি অন্তর্বর্তী সরকার কিছুই করে নাই, তারপরও ধরেন আপনার এই নির্বাচনের পরে দেখলেন যে না, একটা স্মুথ ট্রানজিশন হচ্ছে। আমাদের সবচেয়ে বড় ক্রাইসিসটা কি, যে 5 বছর পর পর আমরা ট্রানজিশনের সবসময় বিপদে পড়ি, কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা থাকে। পাশাপাশি আমরা দেখি যে আপনার সর্বগ্রাসী করাপশন, আপনার নেপোটিজম, তারপর একটা দলের সব কিছু আপনার মানে উইনার্স টেক ইট অল, সব নিয়ে যায়, বাকিদের জন্য কিছুই থাকে না। তখন দেখা যায় একটা বড় ভারসাম্যহীনতা তৈরি হয়। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি দেখেন অন্তর্বর্তী সরকার কিছুই করে নাই, ধরেন আপনার এই সংস্কারের কথাও বলে নাই, কিন্তু এমন কিছু করে দিয়ে গেল অথবা চলে যাওয়ার পর সিস্টেম খুব স্মুথলি কাজ করছে, তখন কিন্তু সবাই বলবে যে না, ওর ভালো কিছু করেছে বলে এটা কাজ করেছে। 111 সরকার কি অনেক খারাপ কিছু করেছে? অনেক খারাপ কিছু কিন্তু করে নাই। 111 সময় কিন্তু জনগণের অনেক সাপোর্ট ছিল, যে রাজনীতিবিদদের হাতে যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে তারা দেখেছে রাজনীতিবিদরা আজকে নিজের প্রাণ ভয় পালাচ্ছে, রাস্তা দামি গাড়িটারি ফেলে দিয়ে যাচ্ছে, আরো অনেক ঘটনা। কিন্তু যখন দেখলো যে 111-এর পরের যে কনসিকুয়েন্স,
পরের কনসিকুয়েন্স দেখার পর মানুষ ধীরে ধীরে, আমাদের প্রজন্ম তার 15 বছর লেগেছে 111 ইলেকশনটা কি ছিল সেটা বোঝার জন্য। মানে এটা 11টা কতটুকু হয়তো বা আপনারা ভালো বুঝেছেন, কাজ আরো করেছে। যারা সিনিয়র ছিল তারা তখন বুঝেছে, কিন্তু আমরা কিন্তু বুঝি নাই। বুঝতে সময় লাগেছে। আমাদের 14 নির্বাচন বুঝতে হয়েছে, 14 পর 18 নির্বাচন মানে 14 দেখতে হয়েছে, 18 বুঝতে হয়েছে, 18 দেখার পর 24 ক্লিয়ার সিদ্ধান্ত হয়েছে। নিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই ধরেন 18তে ক্লিয়ার হয়েছে যে না, এই যে প্রশাসন, এটা 111 সময় একই প্রশাসন ছিল। সো 18তে যেহেতু দিনের ভোট রাতে করেছে, তাহলে 111, 24 মানে আপনি 18, এই তিনটাকে আপনি ইয়া করতে পারেন যে না, আপনি মিলিয়ে দেখতে পারেন মানে যে না, শুরুটা synchronize কোথায় হয়ে হয়েছিল। গেছে। হ্যাঁ, তাহলে শুরুটা তাহলে 111 হয়েছিল, তাহলে কালপ্রিটকে 111, ভিকটিম যদি যে কোনো ভাবে দেখেন, মূল জায়গাটা হলো যে এখন যে 24-এর পরের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা পুরোটাই এখন পর্যন্ত সরকার আসল পরীক্ষা পাশ করে নাই। সরকার পাশ করবে যখন সামনে নির্বাচনটা গ্রহণযোগ্য পরবর্তী হবে। সরকার আসবে। নির্বাচনের পরে যদি মনে হয় যে পরের ধারা ঠিক থাকে, তখন আপনি বলবে যে না, এখন ইউনুসকে আপনি সারাদিন গালি দেন, ওরে মানে যা ইচ্ছা তা করেন, কোনো সমস্যা নেই। যখন আগামী 10 বছর পরে বলবে যে না, ইউনুসের সময়টা ভালো ছিল, শুধু সময়টা ভালো ছিল কিছু বলাটা ভালো সিদ্ধান্ত দিয়ে ট্রানজিশনাল সময় ছিল, এই সময়টার ভিতরে সে পরিবর্তন করতে পেরেছে, যার সুফল আমরা ভোগ করছি। তখন ইউনুস হয়তো বা জীবিত থাকবেন সফলতা কিনা আল্লাহ মানে শতায়ু দান করুন ওনাকে। সফল কিনা ব্যর্থ এটা হ্যাঁ, বোঝা তখন যাবে। বোঝা যাবে। ধরুন এখন আমরা চাই ইউনুস আরো বেশি গ্লানি, আরো বেশি সহ্য করুক, করেও ধরেন ওনার যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট উনি 111 এর সাথে যদি উনি একটা আনপ্যারালাল একটা দৃষ্টান্ত স্থাপন করতে যায় যে না, আসলে ওই সময়টা তো একটা আপনার মানে ট্রানজিশনাল টাইম, এই সময়টা একটা ট্রানজিশনাল টাইম, যে এটা একটা পুরো একটা পোলার অপোজিটে যদি নিয়ে আসতে পারে, তাহলে হি উইল বি সাকসেসফুল।